অষ্টম শ্রেণীর লাইভ ক্লাস উপস্থিত শিক্ষার্থীরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? ভালো স্যার, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এই অ্যাসাইনমেন্টের একটা অংশ নিয়ে আলোচনা করি। তোমরা সবাই তো নিয়েছো, তাই না? এই অ্যাসাইনমেন্টের তৃতীয় অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা সেগুলি তোমাদের কাছে আছে। তো এখন তারই এক অংশ নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। তোমরা সবাই এগুলি জানো, খুবই সহজ একটি প্রশ্ন। এই দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনা করবো আজকে, যে পর্যন্ত করা যায় আর কি। তো এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন একে শিরোনামে বলা আছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এইটা এখান থেকে আমরা প্রথম থেকেই শুরু করব ইনশাআল্লাহ। এই যে প্রথমেই সরল মুনাফার ক্ষেত্রে বলা আছে, আচ্ছা আমরা একটু রিভিশন করে নেই পুরাতন পড়া। সরল মুনাফা অর্থাৎ মুনাফাটা কি? মুনাফা আমরা জানি, মুনাফা মানেই লাভ। হ্যাঁ, তোমরা নিজেরা জানো, অনেকে হয়তো এই ভাষায় বলতে একটু সমস্যা হবে অনেকেরই। তো মুনাফাটা আমি বলে দিচ্ছি। যখন কোনো পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে টাকা অবশিষ্ট থাকে তাকেই লাভ বা মুনাফা বলে। আমার কথাটা কি একটু বুঝতে পারছো? আবার বলতেছি, যখন কোনো পণ্যের বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্যর চেয়ে বেশি হয়, আর এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে টাকা পাওয়া যায় সেটাই হচ্ছে লাভ বা মুনাফা। আর ব্যাংকের ক্ষেত্রে আমানতকারী যখন ব্যাংকে টাকা নির্দিষ্ট হারে জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। আসল বা মূলধন, আসল বা মূলধনটা কি একটু বলো তো? আসল বা মূলধন প্রতি বছরান্তে ব্যাংকে যেটা আমানতকারীর বিনিয়োগ মূলধন করা হয়। বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল বললা, ঠিক আছে, এটা হয়েছে। আমি বলছিলাম যে আসল, হ্যাঁ, আসল ওই তো যেটা যেটা হচ্ছে বিনিয়োগ করা হয় প্রথম বছরে। প্রথমেই যে টাকাটা রাখা হয় সেটাই হচ্ছে আসল। প্রথমে যে টাকাটা ব্যাংকে রাখা হয়, প্রাথমিকভাবে যে টাকাটা ব্যাংকে অথবা কোথাও রাখা হয় সেটাই হচ্ছে আসল। আচ্ছা, যাই হোক, আমরা আসল তারপরে সরল মুনাফা, মুনাফা জানি। আর সরল মুনাফার সূত্রটাও একটু বলো তো, সরল মুনাফার সূত্রটা কি হবে? পিআরএন, আই সমান সমান পি আর আই এন। সমান পি আর এন। আচ্ছা, এটা আমরা জানি। এই সরল মুনাফার সূত্রটাই হচ্ছে আই সমান পি আর এন সরল মুনাফার ক্ষেত্রে। এখানে 1 নম্বরে বলা আছে যে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। তো আমরা যে স্কিম, একটা নতুন শব্দ এখানে দেখতেছি, স্কিম মানে একটা প্যাকেজ মনে করতে পারি, একটা সিস্টেম, যে সিস্টেমে যেমন মূলধন 15,000 টাকা, হ্যাঁ, এটা 3 বছরের জন্য জমা রাখে, যার পার্সেন্ট দেয় 9%, মুনাফার হার দেয় 9%, এরকম একটা প্যাকেজকে বলা হয়েছে এটা এই স্কিমটা। যে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়টা হচ্ছে 3 বছর, এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার তার সমান 9%, শতকরা 9 টাকা। এখানে ক নম্বরে বলছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। তাহলে আমরা সূত্রটা লিখে যে এখানে চলকগুলির মানটা দেওয়া আছে সেগুলি বসালেই হবে। এরকম আমরা করেওছি এর আগে। শুরু করি আমরা, যেমন ক নম্বরে, একের ক নম্বর যদি সমাধান করি, আয়ের মানটা নির্ণয় করতে বলছে। এই 3 বছরের এই মুনাফার পরিমাণ আয় সমান কত। তাহলে আমরা জানি আয় সমান, মুনাফা আয় সমান, বলো আয় সমান কি আবার বলো তো? আয় সমান পিআরএন। পি পি আর আর এন। এন, পি আর এন।
তো এখানে ওখানে দেওয়া আছে পি সমান, বলো কত, পি সমান 15,000 টাকা। 15,000, 15,000 টাকা। আচ্ছা, আর আর সমান 9%, 9%, 9/100। হ্যাঁ 9/100। তোমাদের কাছে কি এই কপিটা আছে? তোমাদের সামনে কি আছে কপিটা? তাহলে একটু ইয়েস স্যার। আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। ইয়েস স্যার। আচ্ছা, খুব ভালো। এখন আর এন সমান কত? 3 বছর। 3 বছর। আর আয়ের মানটা আমরা নির্ণয় করব। তাহলে সহজে আমরা করতে পারি এগুলি। 9/100, এন এর মান 3, 0 2টা কাটলে 150। এখন 150 গুণ 9 গুণ 3 কত? 4,050। 4,050। 4,050 হবে। তাহলে 4,050 টাকা এই আয়ের মান হলো 4,050 টাকা। তো এখানে সঞ্চয় স্কিমের অর্থাৎ এই প্যাকেজের বা সিস্টেমের নির্দিষ্ট সময়কাল বলতে 3 বছর পর মুনাফার পরিমাণ হলো এই 4,050 টাকা। আমরা পেলাম মুনাফার পরিমাণ 4,050 টাকা। ক নম্বর হলো আমাদের মুনাফার পরিমাণ 4,050 টাকা। এরপরে খ নম্বরে প্রশ্ন হলো 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত? খ নম্বর করবো এরপরে। ক নম্বর কি সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, Yes, কথা বলো sir. একটু। আচ্ছা, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার খ নম্বর, মুনাফা আসল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মুনাফা আসল সূত্রটা তো আমরা জানি। মুনাফা আসল এ সমান কি বলতো? মুনাফা P আসল plus I. পি P প্লাস plus I. আই সমান এ সমান পি প্লাস আই পি বললাম, ইন্টু 1 যোগ আর। পি ইন্টু 1 যোগ আর এন। এটা এখন এছাড়াও আমরা লিখতে পারি এখানে মূলধন দেওয়া আছে 15,000 টাকা। এখানে মূলধন 15,000 টাকা। আমরা যদি লিখি, আমরা যদি একটু ভিন্ন ভাবেও করি, মূলধন দেওয়া আছে 15,000 টাকা। আর স্যার আরেকটা শূন্য হবে স্যার। হ্যাঁ 15,000 টাকা। আর ঠিক আছে, এখন 15,000 টাকা। আর এই ক হতে পেলাম মুনাফাটা পেলাম, ক হতে প্রাপ্ত পেয়েছি যে মুনাফাটা মুনাফা পেলাম কত? 4,050 টাকা। হ্যাঁ, 4,050। মুনাফা 4,050, 4,050 টাকা। এখানে মুনাফা আসল এ, দেখো দুইটার তো যোগফলই মুনাফা আসল, একটা মুনাফা একটা আসল বা মূলধন। আমরা এভাবেও লিখতে পারি যে মুনাফা আসল নির্ণয় করতে বলছে এখানে, যে সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত। তাহলে সুতরাং মুনাফা আসল এ সমান, মুনাফা আসল এ সমান আসল যোগ মুনাফা, P তাই না? plus অথবা মুনাফা যোগ P আসল। plus I. হ্যাঁ, পি প্লাস আই। হ্যাঁ, আর যদি ও পি প্লাস আই ও যদি না লিখি, আসল যোগ মুনাফা এই কথাটাও যদি লিখি তারপরেও হবে। তাহলে আসল 15,000 আর মুনাফা 4,050, 19,050। 19,050 হলো, 19,050 টাকা।
তো এটা এভাবেও করতে পারি, যেহেতু দুইটাই দেওয়া আছে, অথবা যে সূত্র আছে সূত্রটা লিখেও করতে পারি আমরা, যে সূত্রটা একটু আগেই তোমরা বললা, এ সমান পি ইন্টু 1 যোগ আর এন, ওই সূত্র দাও করতে পারি, অথবা এভাবেও লিখতে পারি আমরা। তো যেভাবেই করো সেভাবেই ওই 19,050 টাকাই হবে। তো এখানে মূলধনটা দেওয়া আছে 15,000 টাকা, আর আমরা কতে মুনাফাটা বের করছি 4,050 টাকা, দুইটা যোগ করলেই মুনাফা আসল চলে আসে। বুঝতে পারছো এটাও অঙ্কটা? এভাবে স্যার তোমরা কি ভাবে করেছো, সূত্র দিয়ে করেছো নাকি? সূত্র দিয়ে। আচ্ছা, সূত্র দিয়ে করেছো, ভেরি গুড। হ্যাঁ, আর সূত্র দিয়েও সূত্র দিয়ে করতে করাই পারো। সহজ। হ্যাঁ, সূত্র দিয়েই করা সহজ, আমি একটু ভিন্ন ভাবে করে দিলাম। হ্যাঁ, সূত্র দিয়ে, সূত্র এই পাশে লিখবা আমরা জানি, ওই পাশে প্রয়োজনে একটু দেখাই দিলা, না দেখালেও হবে। হ্যাঁ, স্যার আপনার চলো মতোই করি। করেছি। ও আচ্ছা আচ্ছা, ওইভাবেই করি সবসময়, এটা একটু ভিন্ন ভাবে করলাম। হ্যাঁ, যেহেতু সবই দেওয়া আছে তাই একটু ভিন্ন ভাবে করলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হয়ে গেলে খাতাটা জমা দিবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ, সময় মতো জমা দিবে। তো খ নম্বর হলো একটু ভিন্ন ভাবে দেখাইলাম। এরপরে গ নম্বর, পরেরটা, এটাই তো আর সরল মুনাফার ক্ষেত্রে এই দুইটাই ছিল অঙ্ক। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যাব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা বলো তো মামুনিরা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা? সি 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 মাইনাস সমান পি। পি ইন্টু সি মাইনাস পি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। হ্যাঁ, ভেরি গুড। চক্রবৃদ্ধি মুনাফা বললা সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর, অর্থাৎ 1 প্লাস আর টু দি পাওয়ার এন বিয়োগ পি, এটা বলা হলো চক্রবৃদ্ধি মুনাফা, আমরা জানি এটা। আর একটু আগেও তো সংজ্ঞাটা বলা হলো এই মুনাফার সংজ্ঞাটা, আর আমরা এটাও জানি। তো এখন এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই যে প্রথমে 1 নম্বরে বলছে সঞ্চয় স্কিমের মূলধন, এখানেও 15,000 টাকা, আর সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। আমি আগেই বলছি স্কিম মানে বোঝাচ্ছে এখানে প্যাকেজ বা সিস্টেমের কথা বোঝাচ্ছে। আর সঞ্চয় স্কিমের মুনাফার হার 9%। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, অর্থাৎ প্রথম বছরে সময়টা 1 বছরে, তারপর খ নম্বর দ্বিতীয় বছরান্তে 2 বছরের সময়টা 2 বছরের কথা বলা হয়েছে, এরপরে তৃতীয় বছরান্তে সময় 3 বছরের কথা বলা হয়েছে এখানে। তো পর্যায়ক্রমে অঙ্কগুলি একটু করে নেই। এখন ক নম্বর অঙ্কটি করি এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। সমাধান, এখানে তাহলে চক্রবৃদ্ধি মূলধন, আচ্ছা চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে বলছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা বলো। চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি হবে? চক্রবৃদ্ধি পি মূলধন ইন্টু পি 1 প্লাস ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার ইন্টু এন। 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা চক্রবৃদ্ধি মূলধন সূত্র আমরা জানি। তাহলে লিখি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এখানে আগের মতোই পি মূলধন বা আসল সমান কত বলো, কত হয়? 15,000, 15,000 টাকা। আর আর সমান 9%, 9/100। আর এন সমান কত হবে? এন সমান কত ক নম্বরে বলো? 1 বছর। 1 বছর, প্রথম বছরান্তে তাই 1 বছর। আর সি সমান কত, এটা সির মানটা বের করবো আর কি। তাহলে 15,000, এই চলকগুলির মান বসাচ্ছি, 1 যোগ আর মানে 9/100, এন এর মান 1,
15,000 আর এটা ভগ্নাংশে যোগ করি 1 যোগ 9/100 লসাগু 1 হয়, আবার নিচে হর একটা 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে এই 100 হবে, আবার উপরে 1 দিয়ে গুণ করলে 100 হয়, তারপরেরটা 9 হয়। আর উপরে পাওয়ার আর 1 দিলাম না, না দিলেও ওই একটাই বোঝাচ্ছে 15,000 ইন্টু 109, ব্র্যাকেট আর না দিলাম 100, এটা হবে 0 দুইটি কেটে দিই, হ্যাঁ 16,350। হ্যাঁ 150, তাহলে 150 গুণ 109, 150 গুণ 109 কত বললা গুণ করে হয়? 16,350। 16,350, এই 16,350 টাকা বের হলো এই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। সি সমান এটা বের হলো 16,350 টাকা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। ঠিক এইভাবে দ্বিতীয় বছরান্তেও বের করব খ নম্বরে, আবার গ নম্বরে তৃতীয় বছরান্তেও বের করব, অর্থাৎ সময়কাল 3 ধরে। তো এইভাবে করে যাই পরেরটাও। খ নম্বর তোমরা তো এইভাবেই করেছো নাকি? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তো খ নম্বরে তো একই একই রকম হবে। তাহলে এখানে আমরা একটু না করে যাই, এই পর্যন্ত তো ঠিক আছে মনে হয়। এটা খ নম্বরে এটার সময়কাল, সময় 2 বছর, দ্বিতীয় বছরান্তে এখানে 2 হবে, দ্বিতীয় বছরান্তে এখানেও 2, সময়টা 2 বছর। 15,109/100, 2 পাওয়ার 2, তাহলে দুইটা আছে 109/100, ভেঙে লিখি 15,000 গুণ 109 ভাগ 109 100 ইন্টু 109 ভাগ 100। তো শূন্য কাটা দিই, 0 0, এই 2 শূন্য এগুলা কাটি, আবার এই 0 এই 0 কাটি, তাহলে নিচে 10 রইল, আবার উপরে 15 ইন্টু 109 ইন্টু 109 ভাগ 10, এটা গুণ করলে কত আসে? 17,881.5। হ্যাঁ ভাগ করে দিলে 10 দিয়ে ভাগ করে দিলে ওইটা আসে, তাই না? হুম, ইয়েস স্যার। আচ্ছা তাহলে 17,881 দশমিক 881. 17,000 17,821। গুণ করলে আসে 17,821.5, এই তো। দশমিক যদি একসাথে ভাগ করে দেই তাহলে 0.5-এ চলে যাবে, আর ভাগ না করে দিলে এভাবে যদি করি, ভাগ না করে দিলে হবে এভাবে, এই যে 1,78,821, 1,78,221 নাকি? গুণ করলে কত হয় একটু গুণ করে বলো তো, গুণ করে বলো, এটা দেখো তো, এটা বললা ঠিক আছে কিনা, ভাগ 10, ঠিক আছে এটা? ইয়েস স্যার, ঠিক আছে। হ্যাঁ তাহলে 10 দিয়ে ভাগ করলে আসবে সমান এটাই 17,821.5, এই 10 দিয়ে ভাগ করলে এটা আসে 17,821.5। 10 দিয়ে ভাগ করে সরাসরি এখানেও লিখতে পারি, অথবা নিচে 10 লিখে এভাবেও করে দেখাই দিতে পারি। তো এটা খ নম্বর হলো, দ্বিতীয় বছরান্তে এই চক্রবৃদ্ধি মূলধন বের হলো, এটা বের করলাম 17,821.5। এরপর তৃতীয় বছরান্তে, তারপরেরটা তৃতীয় বছরান্তে বের করি, এটা গ নম্বরে, গ নম্বরের সমাধান। এখানে এটা ঠিক থাকবে,
তাহলে এই পর্যন্ত চলে আসে একই একই কথাই, শুধু 3 বছর আনতে। এই তো এখানে 3 বছরে 3 গ নম্বরে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 15,000 ইন্টু 109/100, এইভাবে ভেঙে লিখি, 3টা 109/100 আছে, অথবা ক্যালকুলেটর দিয়ে একসাথে 109 এর ঘন করতে পারো, তারপরে 100 এর ঘন করতে পারো, ওইভাবেও করে দেখাই দিতে পারো তোমরা। এই শূন্যগুলি কাটি, 1 2, এটা 1 2, আবার এই শূন্য কাটা যায়, নিচে রইল 1000, আর উপরে 15 গুণ 109 গুণ 109 গুণ 109। তাহলে এগুলি গুণ করে 1000 দিয়ে ভাগ করে বলো কত হবে? গুণ করে 1000 দিয়ে ভাগ, 15 গুণ 109 গুণ 109 গুণ 109, স্যার কত 19,425, কত 19,425.435। 19,000 সমান গুণ করলে হবে, উন- গুণ করে ভাগ করে দিলে হবে 19,425.435। 25.435। এটা হয়, গুণ করে যদি ভাগ করে দেই 1000 দিয়ে, এই 19,425.435 এটা হয়। আর যদি 2 ঘর রাখি তাহলে কত হবে? দশমিকের পরে 2 ঘর রাখলে কি কি হবে বলো তো? দশমিকের পরে যদি 2 অঙ্ক রাখি, স্যার 4 হবে। হ্যাঁ 4 4 হবে, কারণ এই কারণেই হবে, দশমিকের পর তৃতীয় অঙ্কটা 5 আছে, সেই কারণে 5 এই আছে। দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ হবে। আমরা জানি এক যোগ করুন। হ্যাঁ, দশমিকের পর তৃতীয় অঙ্কটা যদি 0 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে এক যোগ করতে হয় না, 5 থেকে 9 পর্যন্ত হলে দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ হয়। আমরা এটাও রেখে দিতে পারি, অথবা দশমিকের পরে 2 অঙ্ক রাখলে 4 4 রেখে দিতে পারি। এটাই থাকুক, এটাই রাখলাম। এটা 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা বের হলো 19,425.435। এরপরে ঘ নম্বর, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফাটা চেয়েছে, এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করব। এর আগে 3টা অঙ্ক করলাম, ক খ গ, এই মূলধন দিয়ে। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করব, চক্রবৃদ্ধি মুনাফাটা করে নিব আমরা। ঘ নম্বর, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখেও আমরা অঙ্কটা করতে পারি, অথবা এই গ হতে পাই এখান থেকেও আমরা অঙ্কটা একটু করতে পারি। গ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা গ নম্বরই করতেছি, গ নম্বর করব এখন। নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফার এক সূত্রটা একটু বলো। চক্রবৃদ্ধি মুনাফা C minus P. C minus P into equal 1 to P plus into R to the 1 power plus n R to minus the P. power n minus P. আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা সমান বলো P ইন্টু সি মাইনাস পি, আর লিখলাম না, এটা লিখি P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n বিয়োগ P। এটাও সময়কাল 3 বছরের কথাই বলা আছে, এটা সি মাইনাস পি নির্ণয় করতে বলছে, অথবা চক্রবৃদ্ধি মুনাফা। তো অঙ্কটা এটা করে যাই, সমান 15,000 মূলধন বা আসল 1 যোগ 9/100
আর এখানে সময়কাল 3, সময় 3 বিয়োগ 15,000 ভগ্নাংশে যোগ করি 100 যোগ 9 হয় 15,000 গুণ 109/100 এখন 15,000 গুণ 109/100 তিনটা আছে, এভাবে ভেঙে লিখি 15,000 গুণ 109/100 ইন্টু 109/100 বিয়োগ 15,000। একটু 19,425.435 মাইনাস 15,000। আচ্ছা, তাহলে একটু শূন্যটা কেটে একটু সংক্ষেপ করে নেই, একটু ছোট করে নেই। নিচে এখানে 1000, তাহলে এটাও 15 গুণ 109 গুণ 109 গুণ 109 নিচে 1000। এটা ভাগ করলে ওই যে এর আগেও করেছো তাই না, এটা আগে করেছি, এটা কত হয়েছে ভাগ করলে কত হয় 19,400 19,425.435 বিয়োগ 15,000। তাহলে এই 19,425.435 থেকে 15,000 বিয়োগ করলে 4,425.435। কত বললা, বলো আবার। 4,000, 4,425.435। হ্যাঁ 4,425.435। হুম, তো এটা হলো এই চক্রবৃদ্ধি মুনাফা বের হলো এটা। আর এটাই গ নম্বরে চেয়েছে যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত। তো এটা বের হলো। তো যে পর্যন্ত আজকে করানো হলো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, না স্যার। এইভাবে সম্পূর্ণ এইটা অঙ্কটা করলেও হতো, আসলে অ্যাসাইনমেন্টে যেটুকু আছে অনেক সময়ের দরকার, পরের পৃষ্ঠাতেও আছে। তো আমি এরপরে ওই ভিডিও ক্লাসগুলিতে আমি একটু এইভাবেই ধারাবাহিকভাবে এই সৃজনশীল অঙ্কগুলি করাবো। এই অ্যাসাইনমেন্ট 3-এর যে আছে, গণিতের যে অ্যাসাইনমেন্ট 3টা, এটা সম্পূর্ণটাই শেষ দিব। তো তোমরা সেখানে একটু দেখে নিও, কারো কোনো মতামত থাকলে একটু আমার সাথে শেয়ার করো। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকো আর সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দাও, কথা হবে পরে। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। আর অন্তত বাইরে আসলে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলা দরকার সেভাবে